জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা, মন্ত্রীদের নিয়ে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা নিবেদন, সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়। যে দেশের মানুষের দেশপ্রেম থাকবে না এবং জাতির গর্বিত সন্তানদের সম্মান জানাতে পারবেন না, সেই দেশটা সামনে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। যেখানে যেখানে দুর্নীতি যেভাবে আছে সেটা পর্যায়ক্রমে চিহ্নিত করে সেই পথরুদ্ধ করা হবে। আকাঙ্ক্ষা পূরণ করাটাই কিন্তু এই সরকারের, এই সংসদের প্রধান দায়। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার সচিবালয়ে তারেক রহমান, বিকেলে হবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক, নিজ নিজ দপ্তরের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ করতে চাই। আমাদের চেষ্টা থাকবে যেন মানুষের প্রত্যাশা পূরণ করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সকল দায়িত্ব সুন্দরভাবে পরিচালনা করতে পারি। ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে আমরা তুলে এনে আমরা একটা নতুন বাংলাদেশ করব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সোচ্চার থাকবে জামাত, জানালেন ডক্টর শফিকুর রহমান। বললেন, সবাই উদ্যোগী হলে পরিচ্ছন্ন দেশ গড়া সম্ভব। বিএনপির সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়া আইনসম্মত, আইনি জটিলতার শঙ্কা ছিল দাবি আইনজীবীদের। জুলাই সনদ অমান্যের অভিযোগ জামাতের আইনজীবীদের। 7 মাসে এডিপি বরাদ্দের 146% ব্যয় করে তাক লাগিয়েছে খাদ্য মন্ত্রণালয়। 10% অর্থ ব্যয় করতে পারেনি পরিবেশ সহ 8 মন্ত্রণালয় বিভাগ। রমজানের আগের দিন লেবুর হালি ছাড়ালো 100 টাকা। সবজি সহ ঊর্ধ্বমুখী খেজুর ও মুরগির দাম। সরবরাহ স্বাভাবিক থাকলেও বাড়তি ডাল, চিনি, ছোলার দর। এবং দেশের ক্রীড়ার উন্নয়নে স্বাধীনভাবে কাজ করবে সংবাদ মাধ্যম, জানালেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী। প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সরকার, বললেন আমিনুল হক। শপথ নেয়ার পরদিনই 71-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় স্মৃতিসৌধে মন্ত্রী প্রতিমন্ত্রীদের নিয়েও শ্রদ্ধা জানিয়েছেন তিনি। স্মৃতিসৌধের পরিদর্শন বয়ে স্বাক্ষর ও বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। পরে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান। মন্ত্রিসভার সদস্যরা বলেন, জাতির গর্বিত সন্তানদের সম্মান না জানিয়ে এগিয়ে যাওয়া অসম্ভব। দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয় জানান তারা। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান বিগলের সুরে 71-এর বীর শহীদদের স্মরণ করেন তিনি। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। শহীদদের স্মৃতি স্মরণ করে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর নবনির্বাচিত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সবাই। মন্ত্রী পরিষদের পরে 3 বাহিনীর প্রধান ও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে স্মৃতিসৌধে পরিদর্শন বইতে অভিমত ব্যক্ত করে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরে রেওয়াজ অনুযায়ী জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি। শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রিসভার সদস্যরা বলেন, জাতির গর্বিত সন্তানদের সম্মান না জানিয়ে এগিয়ে যাওয়া অসম্ভব। যাদের জীবনের বিনিময়ে দেশে জন্ম হয়েছে তাদের প্রতি প্রথম শ্রদ্ধাবোধ থাকতে হবে তো। এবং আমরা মনে করি যে দেশের মানুষের দেশপ্রেম থাকবে না এবং জাতির গর্বিত সন্তানদের সম্মান জানাতে পারবেন না, তো সেই দেশটা সামনে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। মহান মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের স্থাপনার উৎস। মহান মুক্তিযুদ্ধকে সঠিক সম্মান না দিয়ে আমরা বাংলাদেশের জন্য কাজ করতে সক্ষম হব না। এরপর বেলা 12টায় সাভার থেকে রাজধানীর শেরেবাংলা নগরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শ্রদ্ধা নিবেদন করেন ছেলে তারেক রহমান। সঙ্গে ছিলেন মন্ত্রী পরিষদের সদস্যরাও। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা বলেন, রাষ্ট্র পরিচালনায় দুর্নীতি দমন করে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করবেন তারা। একটা দেশপ্রেমিক সরকার যেভাবে করা দরকার, সবকিছুর ঊর্ধ্বে
একটা দুর্নীতিমুক্ত প্রশাসন। যেখানে যেখানে দুর্নীতি যেভাবে আছে সেটা পর্যায়ক্রমে চিহ্নিত করে সেই পথরুদ্ধ করা হবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে হবে। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এবং স্বাধীনভাবে আপনারা সকল মতামত আপনারা প্রকাশ করতে পারবেন এবং সেটার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা সবসময় থাকবে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান যে হাজারো শহীদ, তাদের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা পূরণ করাটাই কিন্তু এই সরকারের, এই সংসদের প্রধান দায়। শান্তিপূর্ণ দেশ গড়তে সবাইকে সহযোগিতার আহ্বানও জানান নতুন মন্ত্রীরা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সচিবালয়ে আজ প্রথম অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজ নিজ দফতরে প্রথম কর্মদিবস শুরু করলেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরাও। দুপুরে প্রধানমন্ত্রী ও মন্ত্রী প্রতিমন্ত্রীদের গাড়িবহর প্রবেশ করে প্রশাসনের প্রাণকেন্দ্রে। বিকেলে হবে মন্ত্রিসভার প্রথম বৈঠক। জন আকাঙ্ক্ষার দেশ গড়তে কাজ করার প্রত্যয় জানিয়েছেন মন্ত্রিসভার সদস্যরা। প্রসূন আশিস ও শুভ খানকে সঙ্গে নিয়ে আতিকুর রহমান তমালের রিপোর্ট। বসন্তের আগমনী সুরকে সাক্ষী রেখে বাংলাদেশ সচিবালয়ে নতুনকে বরণের আয়োজন। বুধবার সকাল থেকে সাজ রওয়া প্রশাসনের প্রাণকেন্দ্রে। দুপুর 12:30টার কিছু পরে সচিবালয়ে আসেন বাংলাদেশ সরকারের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। চিরাচরিত নিয়ম মেনে সরকার প্রধানের গাড়িতে তখন লাল সবুজের পতাকা। একই সময়ে সচিবালয়ে আসতে থাকেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। দেশের নতুন কাণ্ডারীদের অভিবাদন জানাতে আগে থেকে প্রস্তুত ছিল সচিবালয়। সকালে সাড়া হয় শেষ মুহূর্তের খুঁটিনাটি। সচিবালয়ে নতুন মন্ত্রীরা জানান জন আকাঙ্ক্ষার দেশ গড়ার কাজ করবেন তারা। মন্ত্রিসভা বা মন্ত্রী পরিষদ আমরা একত্রে মিলে আমাদের সম্মানিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সেটা পরিবেশের দিক থেকে হোক, সেটা খাদ্য উৎপাদনের দিক থেকে হোক, সর্বদিক থেকেই আমাদের চেষ্টা থাকবে যেন মানুষের প্রত্যাশা পূরণ করতে পারি। জনাব তারেক রহমানের নেতৃত্বে আল্লাহর হুকুম আমরা যেন সুন্দরভাবে সকল দায়িত্ব সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আমরা দেশটাকে এই ভয়ঙ্কর যে ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে আমরা তুলে এনে আমরা একটা নতুন বাংলাদেশ করব। চ্যালেঞ্জ গ্রহণ করেই তো আমরা এখানে এসেছি। বলেন মানুষ 17 বছরের দুঃশাসন ভোলেনি, সেই শিক্ষা মনে রাখা উচিত রাজনীতিবিদদেরও। বাংলাদেশের মনে করবে তারাই এই বাংলাদেশের মালিক। আমরা এরকম একটি গণতান্ত্রিক, একটি ন্যায়ের এবং সততার বাংলাদেশ করতে চাই। রীতি মেনে বিকেলে সচিবদের সঙ্গে বৈঠকে বসবেন নতুন প্রধানমন্ত্রী। অভ্যুত্থানের পরে নির্বাচন এবং নির্বাচনের পরে গঠিত হয়েছে নতুন সরকার। নতুন সরকারের মন্ত্রীরা বলছেন সামনে এখন অনেক চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে তারা আগামীতে বিএনপি ঘোষিত ইশতেহারগুলো পূরণ করতে চান। এখন দেখার বিষয় জনগণকে দেয়া ওয়াদাগুলো তারা কতটুকু পূরণ করতে পারেন। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সচিবালয়ে আছেন প্রসূন আশিস, আতিকুর রহমান তমাল ও শুভ খান। সরাসরি শুরুতেই যাব প্রসূনের কাছে। প্রসূন, দেখুন, এর আগেই আমি জানিয়েছিলাম যে শপথ নেওয়ার পরে এই নবগঠিত যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভার সদস্যগণ এবং প্রধানমন্ত্রী নিজেও আজকে প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করবেন। তো 12:15টার দিকে, ঠিক 12:15টায় আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি সচিবালয়ে প্রবেশ করেছেন এবং আমরা যতটা জেনেছি তিনি এসে সংশ্লিষ্ট যে সকল কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে মত বিনিময় করছেন। ঠিক বিকেল 3টার দিকে আনুষ্ঠানিকভাবেই মন্ত্রিসভার বৈঠকে তিনি যোগ দেবেন এবং সেখানে সভাপতিত্ব করবেন। এছাড়া আমি এর আগেও জানিয়েছিলাম যে মন্ত্রিসভার অন্যান্য যে সদস্যরা রয়েছেন, অর্থাৎ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী যারা রয়েছেন, তাদের অধিকাংশই কিন্তু সচিবালয়ে আজকে প্রথম কর্মদিবসেই প্রবেশ করেছেন এবং মত বিনিময় করছেন বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে এবং কর্মচারীদের সঙ্গে। সচিবালয়ে এই মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের আগমন উপলক্ষে মূলত যারা কর্মচারী রয়েছেন তারা খুবই কর্মতৎপর হয়ে উঠেছেন এবং পুরো সচিবালয় কর্মচঞ্চল, সাজ একটি রব দেখা যাচ্ছে। সকাল থেকে আমরা সেটি লক্ষ্য করছি। প্রত্যেকটি দপ্তরেই যারা নতুন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী এসেছে ওনাদেরকে ফুল দিয়ে বরণ করেছে এবং তারপরে কিন্তু মত বিনিময় করেছেন। অনেক মন্ত্রীরাই কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তারা ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে কথা বলেছেন। আমি যদি দু একজনের কথা একটু বলি, যিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে এই যে স্থানীয় সরকার যে নির্বাচনগুলো সেগুলো খুব শিগগিরই তিনি সম্পন্ন করার জন্য কাজ শুরু করবেন এবং তিনি আওয়ামী লীগকে
যারা পতিত যে সরকার সেই আওয়ামী লীগকে আর ফেরানো হবে কিনা এমন একটি প্রশ্নের জবাবে তিনি বলেছেন সেটি হয়তো আলোচনার একটি বিষয়। এছাড়া তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে ভয়ভীতিহীন একটি গণমাধ্যম তিনি প্রতিষ্ঠা করবেন। আইন মন্ত্রী যিনি মোহাম্মদ আসাদুজ্জামান তিনি গণমাধ্যমকে যিনি জানিয়েছেন যে গণতন্ত্র এবং দেশের এই যে শৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষায় যারা মূলত জীবন দিয়েছে তাদেরকে স্মরণ করেই বাংলাদেশকে সুন্দরভাবে গঠন করার জন্য তিনি কাজ করবেন। এভাবেই ঠিক বিভিন্ন মন্ত্রীরা প্রতিমন্ত্রীরা তারা কিন্তু তাদের প্রথম দিনে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এখন কিছুক্ষণের মধ্যেই এখন বাজে ঠিক 2:10 কাছাকাছি 3টার দিকে মন্ত্রিসভার বৈঠক শুরু হবে। সেখানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সভাতে যোগ দেবেন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা। যে কারণে আমি বলছিলাম যে এই মন্ত্রিসভার কারণেই কিন্তু প্রথম কর্মদিবসেই সচিবালয়ে সকল মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা কিন্তু প্রবেশ করেছেন এবং তারা কাজ করছেন। মূলত এই মুহূর্তে সচিবালয়ে অর্থমন্ত্রী যিনি রয়েছেন, অর্থমন্ত্রীর দায়িত্বে যিনি রয়েছেন তিনি কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখান থেকে তিনি যা বলবেন সেটি আমরা সরাসরি শোনার চেষ্টা করছি। খুব বেশি অর্থনৈতিক পরিকল্পনা পলিসির উপর খুব বেশি বক্তব্য রাখবো না। আমি জাস্ট 2-4টা কথা বলে বিশ্বাস করবো। সেটা একটা হচ্ছে আমাদের বিগত 5 অগাস্টের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে একটা বড় পরিবর্তন হয়েছে এবং এই যে বিশাল পরিবর্তনের কারণে যে এক্সপেকটেশন লেভেল অনেক হাই, স্কাই হাই, এবং এই যে মনোজগতের পরিবর্তনটা যদি আমরা বুঝতে না পারি, আমি বলি যে পলিটিশিয়ানস অ্যান্ড স্টেক হোল্ডার্স বেটার ওয়েক আপ অ্যান্ড স্মেল দ্য কফি, আদারওয়াইজ আমাদের কিন্তু কোনো সামনের দিকে এগোনো খুব কঠিন হবে। এই জন্য আমাকে ধারণ করতে হবে, এই বিষয়টাকে ধারণ করতে হবে। প্রথমত এটা আমি নিজেও চেষ্টা করি ধারণ করার জন্য, অন্যকে বলার আগে। এটা কঠিন সময়, বাট বিগ অপরচুনিটি, উইন্ডো অফ অপরচুনিটি বিফোর আস। এটার পর যে উইন্ডো আমাদের সামনে আসছে এটা কিন্তু আমরা কাজে লাগাতে পারি, তা আমরা কিন্তু বাংলাদেশকে সত্যিকার অর্থে পরিবর্তনের কথা আমরা সবাই বলি, সত্যিকার অর্থে পরিবর্তন করতে পারবো। উই আর একটা ইনফ্লেকশন পয়েন্ট, আইদার উপর দিকে যাব, তা না হলে একেবারে এমন জায়গায় যাব যেখান থেকে বেরিয়ে আসা যাবে না। তো এই জন্য আমার মনে হয় সবাই যদি এটা আমরা ধারণ করতে পারি, অ্যাকর্ডিংলি যদি কাজ করতে পারি, যার অবস্থান থেকে যদি আমরা সবাই পারফর্ম করি, তাহলে বোধহয় সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। আমাদের পক্ষ থেকে যেটা, আমার দলের পক্ষ থেকে যেটা, আমার মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, উই হ্যাভ এ প্ল্যান। I mean, it's not a political rhetoric. I can assure you it's not a political rhetoric, it's not a political statement. এটা আমরা কিন্তু অনেক হোমওয়ার্ক করেছি, লাস্ট 1-1.5-2 বছর ধরে করতেছি। প্রচুর হোমওয়ার্ক করেছি আমরা প্রত্যেকটা ইস্যুর উপর, এবং ইস্যুগুলো হচ্ছে এরকম যে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ডেমোক্রেটাইজেশনের কথাটা শুধু এগিয়ে নট এ পলিটিক্যাল রেটরিক, যে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে যদি বাংলাদেশের নাগরিকরা যদি অংশগ্রহণ করতে না পারে, তাহলে কোন ধরনের অর্থনীতি আমরা কথা বলছি। তা আমাদের প্রত্যেকটি নাগরিকের ইকুয়াল অ্যাক্সেস, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে, যাতে করে আমাদের প্রত্যেকটি নাগরিক আমাদের অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে এই অর্থনীতির সুফল একটা কোনো প্যাট্রোনাইজ গ্রুপ, একটা পৃষ্ঠপোষকতার মাধ্যমে আমরা করতে পারি না। এই অর্থনীতির সুফল বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের কাছে যেতে হবে, ওয়ান ওয়ে অর দ্য আদার। এই সুফলটা পৌঁছাতে হবে আমাকে। এই গাইডিং প্রিন্সিপালগুলো আমরা খুব বেশি, এটার ভিত্তিতে আমরা প্রোগ্রামগুলো করেছি। এই প্রোগ্রামগুলোর মধ্যে একেবারে গ্রামের একজন যে কামার কুমার থেকে আর্টিজেন থেকে শুরু করে আমার
প্রত্যেকটি স্তরের মানুষগুলো যারা আছে সবাই টার্গেট গ্রুপ কত হিসাব করেছে। হাউ ইভেন দ্য স্পোর্টস ইকোনমির কথা আমরা চিন্তা করেছি, যে স্পোর্টসের মাধ্যমে অনেক দেশে ইকোনমি গ্রো হচ্ছে খালি স্পোর্টসের উপর। আমাদের দেশের মানুষ তো স্পোর্টস ভালোবাসে, আমাদের দেশের লোকের থিয়েটার পছন্দ করে, মিউজিক পছন্দ করে। দিস ইজ অ্যান ইকোনমি। আপনার দে কল ইট ক্রিয়েটিভ ইকোনমি, অনেক দেশে থেকে নাম দিয়েছে ক্রিয়েটিভ ইকোনমি। এটা আমরা তো করতে পারি, আমরা কিন্তু এই জায়গাগুলিতে কোনো সময় বিনিয়োগ করতে চিন্তা করিনি। আমরা খালি ম্যানুফ্যাকচারিং সার্ভিস এটার মধ্যে থেকেছি, আর এটার এই ট্রিকল ডাউন এফেক্টের কথা চিন্তা করেছি। আসলে কিন্তু এর বাইরে যে লোকগুলো আছে, যে সম্ভাবনা আছে, যেমন আমি একটা এক্সাম্পল দিই, আমাদের একটা আর্টিজেন, আমরা বরিশালে আমি একটা ফেয়ারে গিয়েছি, একটা শীতল পাটির দোকানে ঢুকেছি। শীতল পাটি জিজ্ঞেস করলাম কত টাকা দাম, বলেছে 700 টাকা। তা আমি দেখলাম শীতল পাটিটা খুব সিম্পল একটা শীতল পাটি, বিউটিফুলি ডান, নাইসলি এভরিথিং। তা আমি ওনাকে বললাম, আপনি কি এই শীতল পাটি সবসময় তৈরি করবেন? এইটাই আমরা সবসময় করি। আবার নতুন কিছু ডিজাইন করতে পারেন না আপনি? নতুন এটাকে এই শীতল পাটিকে দিয়ে আর অন্য টাইপের কিছু করা যায় না একই র মেটেরিয়াল দিয়ে? করা যায় স্যার, আমরা তো আমাদের ওই নো হাউ নাই। সচিবালয়ে কথা বলছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এবং তার আগে আমাদের সহকর্মী প্রসূন আশিস যোগ দিয়েছিলেন। আমরা আবারও একটু সচিবালয়ে যেতে চাই। আমাদের সহকর্মী আতিকুর রহমান তমাল সেখানে রয়েছেন। তমাল, হ্যাঁ, বলা চলে যে আজকে শুরু হয়ে গেল এই সরকারের যে কর্মদিবস, সেটি প্রথম কর্মদিবস, এবং আপনারা শুনছিলেন কিছুক্ষণ আগেই যে অর্থমন্ত্রী কথা বলছিলেন। এবং সচিবালয়ে কিন্তু বেলা 12:30টার পর থেকে যে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা এসেছিলেন তারা কিন্তু অনেকেই কথা বলেছেন গণমাধ্যমে। এবং আমরা যেমনটি দেখলাম যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি কিন্তু কথা বলছিলেন। এর আগে আমরা দেখেছি যে বেশ কিছু মন্ত্রী কিন্তু কথা বলেছেন, এবং তাদের যে কথা যে মূল সুর সেটি ছিল এরকম যে তারা বিএনপি ঘোষিত যে ইস্তেহার, সেই ইস্তেহার তারা বাস্তবায়ন করতে চান এবং জনমানুষের যে আকাঙ্ক্ষা সেটি তারা পূরণ করতে চান। আমরা এই মুহূর্তে রয়েছি বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু আসলে প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং মন্ত্রী রয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির। এবং আমরা দেখছি যে কিছুক্ষণ আগেই তারা কিন্তু আসলে বৈঠকে বসেছেন। এবং যেহেতু বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় আসলে অনেকগুলো মন্ত্রণালয় রয়েছে, বা বাণিজ্য মন্ত্রীর আওতায় আসলে 3টি মন্ত্রণালয় রয়েছে, এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে তিনি মূলত কনফারেন্স রুমে এই মিটিংটি করছেন, এবং তিনি এই মিটিংয়ের পরে কিন্তু ব্রিফ করার কথা রয়েছে। এবং তার আগে আমরা দেখেছি যে বেলা 12:30টার পরে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু সচিবালয়ে আসেন। তার যে 3টি দপ্তর বা মন্ত্রণালয় রয়েছে সেই মন্ত্রণালয়গুলিতে তিনি কিন্তু আসলে বৈঠকে বসেছেন বলে আমরা জানতে পেরেছি। এবং এরপরে তিনি আসলে 3টার সময় যে একটি বৈঠক করার কথা রয়েছে সচিবদের সঙ্গে সেই বৈঠকে কিন্তু আসলে তিনি যেমনটি আমরা জানি যে সচিবেরা আসলে তাদের যে সবশেষ আপডেট মন্ত্রণালয়গুলো সেগুলো তারা আসলে অবহিত করবেন, এবং সেই অবহিতকরণের মধ্য দিয়ে আসলে এই আজকের মতো কিন্তু সচিবালয়ের যে কর্মকাণ্ড সেটি কিন্তু শেষ হবে। এবং সেই জায়গা থেকে আমরা দেখছি সকল মন্ত্রণালয় কিন্তু বলা চলে অধিকাংশ যে মন্ত্রণালয় রয়েছে অধিকাংশ কিন্তু মন্ত্রণালয় কিন্তু আসলে বৈঠকগুলো চলছে, এবং বৈঠকগুলোর পরে আসলে অনেকেই গণমাধ্যমে কথা বলবেন, এবং এরপরে আসলে আমরা সামগ্রিক যে মন্তব্য সেটি কিন্তু আসলে জানাতে পারবো। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সবশেষ খবর। সচিবালয় থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আতিকুর রহমান তমাল। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামাত সোচ্চার থাকবে বলে জানিয়েছেন দলটির আমির এবং প্রধান বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। মিরপুরে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে জামাত আমির বলেন, সবাই উদ্যোগী হলে পরিচ্ছন্ন দেশ করা সম্ভব। যে জুলাইয়ের কারণে গণতান্ত্রিক ধারায় ফিরেছে দেশ, সেই জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সংসদে সবাইকে ভূমিকা রাখা প্রয়োজন বলেও মন্তব্য করেন জামাত আমির। রাজধানীর মিরপুরে বুধবার ভোরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন জামায়াত আমির এবং সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে পরিষ্কার শুরু করেন ছোট গলি ও নালার আবর্জনা। এমন অভিযানের ধারাবাহিকতা রক্ষা করা হবে জানিয়ে শফিকুর রহমান দেশের সকল নাগরিকদের নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সকল স্তরের আবর্জনা দূর করা হবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এই আবর্জনা রাস্তার ময়লা, ড্রেনের ময়লা, সোলার ময়লা থেকে শুরু করে মানুষের মনের আবর্জনা আমরা দূর করতে চাই। আমরা একটা পরিচ্ছন্ন সমাজ গড়ব, যে সমাজে
আমাদের পরিবেশও সুন্দর থাকবে, আমাদের মনটাও সুন্দর থাকবে। নিজ নিজ আঙ্গিনা আমরা পরিষ্কার রাখলেই দেশ পরিষ্কার হয়ে যাবে। সরকার দলের দৃষ্টি আকর্ষণ করে তিনি আরও বলেন, যে জুলাইয়ের কারণে গণতান্ত্রিক ধারায় ফিরেছে দেশ, সেই জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সকলকে সংসদে ভূমিকা রাখা প্রয়োজন। সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার শামিল আমরা মনে করি। এই জুলাইয়ের কারণেই তো এই নির্বাচন হলো। এই নির্বাচন হওয়ার কারণে তারেক রহমান সাহেব হয়েছেন প্রধানমন্ত্রী, আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। এই জুলাই না আসলে কি আমরা এটা হতে পারতাম? এই খেদমতের এই সেবার সুযোগ পেতাম? তাহলে জুলাইকে আমাদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে, সম্মান করতে হবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামায়াত সোচ্চার থাকবে বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। আমরা জনগণের হয়ে সেখানে কথা বলব, আমরা কিন্তু ছেড়ে দেব না। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপির শপথ না নেয়াকে আইনসম্মত সিদ্ধান্ত বলে দাবি করেছেন আইনজীবীরা। সংসদে এ বিষয়ক সংস্কারের পরই পরিষদ গঠনের শপথ নেওয়া যাবে বলেও জানিয়েছেন তারা, যদিও এর সমালোচনা করেছেন অ্যাডভোকেট শিশির মনির। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ অমান্য করেছে বিএনপি। শপথ গ্রহণের দিনই দুপক্ষের পাল্টাপাল্টি যুক্তিতে আলোচনায় ত্রয়োদশ জাতীয় সংসদ। মঙ্গলবার সকালে সংসদ সদস্য হিসেবে শপথ বাক্য পাঠ করেন বিএনপির নির্বাচিতরা। এর আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার দলীয় সিদ্ধান্তের কথা জানান সালাউদ্দিন আহমদ। তখন জাতীয় সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেয়ার বিধান করা যাবে। সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা নেই দেশের বর্তমান সংবিধানে। বিধানটি যুক্ত করা হয়েছে জুলাই জাতীয় সনদে, যা বাস্তবায়নে গত নভেম্বরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আদেশ জারি করেন। তবে আইনজীবীরা বলেন, রাষ্ট্রপতির এ ধরনের কোনো আদেশ জারির ক্ষমতা নেই। প্রেসিডেন্টস অর্ডারের কোনো স্কোপ বা সুযোগ আপনার এই কনস্টিটিউশনাল স্কিমে আপাতত কনস্টিটিউশন চালু থাকা অবস্থায় আসলে নাই। কারণ কিভাবে পার্লামেন্ট সেশনে না থাকলে কনস্টিটিউশন আপনার আইন তৈরি করা হবে সেটার কিন্তু বিধান কনস্টিটিউশনে বলা আছে। সংসদে আইন প্রণেতাদের মাধ্যমে সংবিধান সংশোধনের পর সংবিধান সংস্কার পরিষদ গঠন করা সম্ভব বলে জানান আইনজীবীরা। অন্যথায় সংসদ সদস্যদের আইনি জটিলতায় পড়ার আশঙ্কা রয়েছে। সংসদ সদস্য হওয়ার পরে ক্ষমতা দখল নেওয়ার পরে তারা কিন্তু এটা আস্তে আস্তে ধীরে ধীরে সংবিধান সংশোধন করে করবেন, কিন্তু সেটা সংবিধানের 2/3 মেজরিটি হইতে হবে। অর্থাৎ এই প্রক্রিয়া ছাড়া সংবিধানের বাইরে কোনো জিনিস কোনো অস্তিত্ব আইনগতভাবে নাই। আর শপথ না নিয়ে বিএনপি জুলাই সনদ অমান্য ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে অভিযোগ করেন অ্যাডভোকেট শিশির মনির। সংস্কার প্রস্তাবের বাস্তবায়নের জন্য যে আদেশ জারি করা হয়েছিল ওই আদেশটি তারা আজকে এসে মেজরিটির জোরে ভায়োলেট করছে। এখানে যুক্তি না, এখানে গায়ের জোর। এদিকে গণভোটকে অসাংবিধানিক উল্লেখ করে এর বৈধতা চ্যালেঞ্জ ও ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী। সংস্কার পরিষদ হওয়ার কোনো সুযোগ নাই। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, সন্ধ্যা 6:30টায় বিটিভি ও বাংলাদেশ বেতার সহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলে এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর এটি হবে দেশবাসীর উদ্দেশ্যে তার প্রথম আনুষ্ঠানিক বার্তা, যেখানে তিনি নতুন সরকারের কর্মপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা তুলে ধরবেন। গতকাল বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। একই সঙ্গে 49 জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীও শপথ গ্রহণ করেন। নতুন মন্ত্রিসভায় যারা দায়িত্ব পেয়েছেন তাদের সম্পর্কে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ইনান। আপনি আমাদেরকে জানাবেন মন্ত্রিসভায় যারা যারা যুক্ত হয়েছেন তাদের সম্পর্কে একটু বিস্তারিত। এরপর আপনাকে ধন্যবাদ। আমরা আসলে গতকাল থেকেই দেখছি যে এর মধ্যে 50 সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠিত হয়েছে এবং এর মধ্যে 24 জন পূর্ণমন্ত্রী, 25 জন পূর্ণমন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী। আমরা একটু দেখে আসতে চাই কে কোন দায়িত্ব পেয়েছেন। আপনি জানেন যে এরই মধ্যে তারা কাজও কিন্তু সচিবালয়ে যেতেও শুরু করেছেন। বিকেলে মন্ত্রিসভার বৈঠক হবে, বৈঠকের পরেই কিন্তু তারা তাদের যে দায়িত্ব সেই কাজগুলো আসলে শুরু করবে, এর মধ্যে শুরু করেছে। আমরা একটু দেখতে চাই এখন পর্যন্ত যে আসলে কারা কোন দায়িত্ব পেয়েছেন। আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে বিএনপির মহাসচিব শুরুতেই থাকবে, যে আসলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনি জানেন যে এর মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি ঠাকুরগাঁও 1 থেকে নির্বাচিত হয়েছেন। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি 6 বার জাতীয় সংসদ নির্বাচনে লড়াই করেছেন, এর মধ্যে 3 বার জয়ী হয়েছেন এবং 60 দশকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের রাজনীতি করেছেন এবং
দলের অন্যতম ত্যাগী নেতা হিসেবেও বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবেও তিনি আসলে সবার মাঝে সমাদৃত এবং এর মধ্যে তিনি শিক্ষকতাও করেছেন একটা নির্দিষ্ট সময়। তারপর তিনি তার আসলে ক্যারিয়ার রাজনীতিতে মনোনিবেশ করেছেন। আমরা দেখতে পাচ্ছি সাবেক বাণিজ্য মন্ত্রী যিনি চট্টগ্রাম 11 থেকে নির্বাচিত হয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি পেয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় এবং তার সামনে কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জও আছে যেহেতু অর্থনীতি একটি টালমাটাল অবস্থায় রয়েছে। এবং সাবেক বাণিজ্য মন্ত্রী যেমনটা বললাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সফল ব্যবসায়ী এবং একই সঙ্গে রাজনীতিবিদ এবং তিনি দক্ষিণ এশিয়া এক্সচেঞ্জ ফেডারেশনের প্রথম সভাপতির দায়িত্ব পালন করেছেন। আমরা এরপর দেখতে চাই সালাহ উদ্দিন আহমদ, তিনি মূলত বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কক্সবাজার 1 আসন থেকে নির্বাচিত তিনি। 1991 সালে প্রয়াত বেগম খালেদা জিয়ার এপিএস হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এছাড়া 5 বার জাতীয় সংসদ নির্বাচনে তিনি লড়াই করেছেন, এর মধ্যে তিনি 3 বার জয়ী হয়েছেন। আবার তিনি যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও এর আগে দায়িত্ব পালন করেছেন। আমরা আরেকটি দেখতে চাই যিনি দায়িত্ব পেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের, মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ, তিনি মূলত ভোলা 3 থেকে নির্বাচিত হয়েছেন। আবার পানি সম্পদ মন্ত্রণালয়ের তিনি আগে মন্ত্রী ছিলেন। 8 বার জাতীয় সংসদ নির্বাচন করেছেন, এর মধ্যে তিনি 7 বার জয়ী হয়েছেন। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ভোলা জেলা বিএনপির সভাপতিও দায়িত্ব পালন করেছেন তিনি। আমরা দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়ার প্রয়াত বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, তিনি দিনাজপুর 6 থেকে এবার নির্বাচন করেছেন এবং জয়ী হয়েছেন। বিএসএমএর তিনি ইউরোলজি বিভাগের অধ্যাপক, তিনি দায়িত্ব পেয়েছেন মহিলা শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য। আমরা যদি আরেকটি দেখতে চাই, দেখতে পাচ্ছি আব্দুল আওয়াল মিন্টু, তিনি পেয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়। তিনি এবার ফেনী 3 থেকে নির্বাচন করেছেন এবং জয়ী হয়েছেন। এফবিসিসির সাবেক সভাপতি এবং ন্যাশনাল ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা, 2026 সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে তিনি আসলে মূলত নির্বাচিত হয়েছেন। আমরা আরেকটি দেখতে চাই মিজানুর রহমান মেনু, জানেন আপনি তিনি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন এবং আগে আমরা তাকে আসলে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে চিনতাম এবং তিনি রাজশাহী 2 আসন থেকে নির্বাচিত হয়েছেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, তিনি পেয়েছেন ভূমি মন্ত্রণালয়। আমরা এরপরটি দেখতে চাই, আমরা দেখতে পাচ্ছি অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, যিনি আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন, এবার তিনি মন্ত্রী হয়েছেন এবং পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং তিনি মাগুরা 2 থেকে নির্বাচিত হয়েছেন, 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আমরা এরপরে দেখতে চাই আছেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান, যিনি 299 আসন থেকে অর্থাৎ রাঙামাটি থেকে নির্বাচিত হয়েছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এবং এই প্রথম তিনি মন্ত্রিত্ব পেয়েছেন। এর আগে কখনোই এই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে কোনো পূর্ণ মন্ত্রী ছিল না, এই প্রথমবার একজন মন্ত্রী পেল, সঙ্গে সঙ্গে মীর হেলাল একজন প্রতিমন্ত্রীও পেল। আমরা আরেকটি দেখতে চাই আর কে আছেন, আমরা দেখতে পাচ্ছি শহীদউদ্দিন চৌধুরী আনি, যিনি লক্ষ্মীপুর 3 আসন থেকে এবার নির্বাচন করেছেন, জয়ী হয়েছেন। 5 বার জাতীয় সংসদ নির্বাচন করেছেন, এর মধ্যে তিনি 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং রাস্তাঘাটে আমরা তার সেই কার্যক্রম দেখেছি। তিনি পেয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়। আমরা যদি এর পরটা দেখি, আরিফুল হক চৌধুরী, যিনি সিলেট 4 থেকে নির্বাচিত হয়েছেন এবং একই সঙ্গে সিলেটের মেয়রও ছিলেন, তিনি শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আরিফুল হক চৌধুরী এবং প্রথমবার তিনি জাতীয় সংসদ নির্বাচন করে আসলে বাজিমাত করেছেন। সামগ্রিকভাবে আসলে আমরা আরেকটি দেখতে চাই, আছেন আসাদুল হাবিব দুলু, তিনি পেয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, তিনি লালমনিরহাট 3 আসন থেকে নির্বাচন করেছেন এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। 6 বার তিনি জাতীয় সংসদ নির্বাচন করেছেন, এর মধ্যে 4 বারেই তিনি এই সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এবং এবার তিনি আসলে আসাদুল হাবিব দুলু এবার মন্ত্রিত্ব পেলেন এবং যে কারণে আমরা একটু করে দেখছি আসলে সবার প্রোফাইল জানানোর চেষ্টা করছি দর্শকদের যে আসলে আগে তারা কোন মন্ত্রণালয়ে ছিলেন, এখন কোন মন্ত্রণালয়ে পেলেন। আগে দেখেছেন যে অনেকে প্রতিমন্ত্রী ছিল, এবার পূর্ণ মন্ত্রী হয়েছেন, আবার প্রথমবার এসেই প্রথমবার আসলে ইলেকশনে জিতেই তারা আসলে মন্ত্রিত্ব পেয়েছেন, পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এটি একটি ভালো দিক এবং এর আগে আমরা যেটা শুনেছিলাম যে পুরনো এবং নতুনদের নিয়ে মিশেলে একটা সুন্দর মন্ত্রিসভা গঠন করা হবে, সেই লক্ষ্যে আসলে এটি করা হয়েছে এবং যারা জুলাই এবং আন্দোলনে যাদের ভূমিকা ছিল তারাও আসলে মন্ত্রিসভায় দায়িত্ব পেয়েছেন। ওমর ইনান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চট্টগ্রামে স্কুল ছাত্রী তাসফিয়া হত্যা মামলার পলাতক আসামি ইকরাম এবং তার সহযোগী আবুল কামাল আজাদকে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধার করা হয় 2টি বিদেশি পিস্তল, 5টি ম্যাগজিন, 56 রাউন্ড গুলি। আসামিরা অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত সারোয়ার বাবলার অনুসারী ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর বাইজিদ বোস্তামি এলাকায় একটি বহুতল ভবনে অভিযান চালায় র্যাব। এ সময় ইমতিয়াজ সুলতান ইকরাম ও তার সহযোগী আবুল কালাম আজাদকে দুটি বিদেশি পিস্তল ও 56 রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, নাশকতা সহ জেলা ও নগরীর বিভিন্ন থানায় মামলা রয়েছে। বুধবার সকালে নগরীর চাঁদগাঁও র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র্যাব। ইমতিয়াজ এখানে বা একরাম সে অস্ত্র কেনাবেচা করার জন্যই গিয়েছিল। তো সিসি ক্যামেরায় যাদেরকে দেখতে পেয়েছেন তাদের সাথে হয়তো তাদের ডিল হচ্ছিল। আমাদের অভিযানিক দল সেখানে হিট দেওয়ার পর একরাম এবং তার সহযোগী আজাদ এই দুইজনকে অস্ত্র এবং অ্যামুনিশন সহ প্রথমে গ্রেপ্তার করে। গত 5 নভেম্বর চট্টগ্রাম 8 আসনের বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণা চলাকালে অতর্কিত অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় আলোচিত সন্ত্রাসী সরওয়ার বাবলা। অপরাধ জগতের অন্যতম পরিচিত মুখ ইকরাম ছিল তার অনুসারী। দীর্ঘ সময় দুবাইতে পলাতক থেকে বাইজিদ বোস্তামি, অক্সিজেন ও মুরাদপুর এলাকার ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করত সে। এছাড়া সে আলোচিত স্কুল ছাত্রী তাসফিয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এবং আওয়ামী সরকারের মেয়রের অনুসারী ছিল বলে জানায় র্যাব। একরাম হচ্ছে 5 বা 6 নম্বর আসামি ছিল, তো সে এজাহার নামে আসামি ছিল। গ্রেপ্তার হওয়ার ভয়ে সে দুবাই চলে যায় এবং দুবাই যেয়ে সে হচ্ছে এই বাবলার সাথে পরিচিত। তার আগে একরাম চট্টগ্রাম শহরের যে পূর্ববর্তী সরকারের আওয়ামী লীগ সরকারের যে মেয়র ছিল আজমন নাসের, সে আজমন নাসেরের অধীনে কাজ করত। গ্রেপ্তারকৃত সন্ত্রাসী ইকরামের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় অস্ত্র, হত্যা চেষ্টা, নাশকতা, চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। কক্সবাজারে সমুদ্র সৈকতে ভেসে এলো অজ্ঞাত নারী সহ দুজনের লাশ। পুলিশ জানায় সকালে টেকনাফের লম্বরি ও মিঠা পানির ছড়া সৈকতে আলাদাভাবে ভেসে আসে দুটি লাশ। নজরে পড়ে স্থানীয় জেলেদের। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। দুপুরের সময় আরও থাকছে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি মোনাকোর 5 গোলের রোমাঞ্চ। কষ্টার্জিত জয়ে প্লে অফ মিশন শুরু প্যারিসিয়ানদের। ভিনিসিয়াস জাদুতে শেষ রক্ষা রিয়ালের। বাংলাদেশে রমজান কবে শুরু হচ্ছে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ সভা ডেকেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সভা শুরু হবে সন্ধ্যা 6টায়। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী। বিজ্ঞপ্তিতে দেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে তা জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর অনুরোধ করা হয়েছে। সরাসরি জানাতে নির্ধারিত টেলিফোন নম্বরে যোগাযোগ করা যাবে। সরবরাহে ঘাটতির কোনো তথ্য নেই, অথচ দাম বাড়ছে। রমজানের আগের দিন এসে ভোক্তাকে চাপে ফেলার সেই চিরচেনা রূপে ফিরেছে রাজধানীর বাজার। একটি লেবু কিনতে গুনতে হচ্ছে 100 টাকা। এমন বিশেষ লেবুর পাশাপাশি 40 থেকে 60 টাকা হালির সাধারণ মানের লেবুর দামও উঠেছে 120 টাকায়। ভালো ডাল, ছোলা, চিনির কেজিতে বেড়েছে 10 টাকা পর্যন্ত। আর ইফতারে বাড়তি চাহিদা মেটাতে গিয়ে 20 টাকা পর্যন্ত বেড়েছে বেগুন, শসায় চড়েছে খেজুর ও মুরগির দরও, যা অস্বস্তিতে ফেলেছে ভোক্তাদের। রমজানের কেনাবেচায় ব্যস্ত রাজধানীর কারওয়ান বাজার। পর্যাপ্ত আমদানির তথ্য, সরবরাহ সংকট না থাকার সরকারি দাবি, সবকিছু ছাপিয়ে দাম বৃদ্ধির চিরচেনা দৃশ্য দোকানে দোকানে। চাহিদার শীর্ষে থাকা ডাল, ছোলা, চিনির দাম রমজানের আগের দিন বেড়েছে বরাবরের মতোই। ছোলাটা আমরা 75 টাকা বিক্রি করছি, ওটা এখন 80-85 টাকা বিদ্যমান হচ্ছে। রমজানের চাহিদা গুজে পণ্যগুলা চিনি, খেসারি, ডাবলি, ছোলা, মটর তেল, খেজুর, এগুলো অনেক মাল আছে। ইফতারের বিশেষ চাহিদা থাকা শসা, বেগুনের দামও বাড়তি। কেজিতে 20 টাকা বেড়ে পণ্য দুটি বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। বেগুন হয় 200-300 রমজান আসলি, অথচ সেই বেগুন 40-50 টাকা। অন্যান্য মৌসুমে তো এই বছর একেবারেই নাগালের ভিতরে আসে নাই, সবজির দাম চড়াই আছে। আর বিশেষ করে এখন রমজান আসছে একটু চাহিদাটা বাড়ছে। দাম বৃদ্ধির দৌড়ে যেন আরো কয়েক ধাপ এগিয়েছে লেবু। মৌসুম না হওয়ার অজুহাতে লম্বা জাতের বড় এক হালি লেবু কিনতে গুনতে হচ্ছে 400 টাকা পর্যন্ত। 40 থেকে 80 টাকার হালি সাধারণ মানের লেবু বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। রমজানের আগে লেবুর ডজন কিনছে 60 টাকা করে, সেই লেবু এখন বাস্তা বিক্রি করতেছে
200, 220। ইফতার ও সেহরিতে আমিষের যোগান নিশ্চিতে ঊর্ধ্বমুখী হয়েছে মুরগির দাম। ব্রয়লারে 20, সোনালীতে 40 আর দেশি মুরগির দাম বেড়েছে কেজিতে 100 টাকা। 2 সপ্তাহ আগে ব্রয়লার বেচছি আমরা 70 টাকা 65 টাকা কেজি, কিন্তু আজকে বেচতেছি আমরা ব্রয়লার 200 টাকা কেজি। শুল্ক 20 থেকে কমিয়ে 15% করায় আজওয়া, মরিয়মের মতো দামি খেজুরের দাম স্থিতিশীল থাকলেও কারণ ছাড়াই মধ্য ও নিম্নবিত্তের দাব্বাস বড়ই খেজুরের দাম বেড়েছে কেজিতে 100 টাকা পর্যন্ত। খেজুরের দাম তো প্রচুর, যে খেজুরটা আগে কিনতাম 150 টাকা, এখন 500 550 টাকা করে। পরিবহন খরচের দোহাই দিয়ে ফলের বাজারে আপেল, কমলা, মালটার দাম কেজিতে 20 থেকে 30 টাকা বৃদ্ধির খবর দিয়েছেন বিক্রেতারা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। রমজান সামনে রেখে বেড়েছে সব পণ্যের সরবরাহ। চট্টগ্রামের খাতুনগঞ্জে অধিকাংশ ভোগ্য পণ্যের পাইকারির দাম কিছুটা কমেছে। ব্যবসায়ীরা বলছেন পর্যাপ্ত আমদানি থাকায় রমজান জুড়ে নিত্য পণ্যের সরবরাহের ঘাটতি হবে না। ট্রাকে ট্রাকে ভোগ্যপণ্যের সয়লাভ দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ। রমজানের আগের দিন রাত দিন স্থল ও সমুদ্র বন্দর থেকে নিত্যপণ্য ঢুকছে এখানকার মোকামগুলোতে, ফলে জমজমাট বেচাকেনা। চট্টগ্রাম বন্দরে শ্রমিক ধর্মঘট ও নির্বাচনের টানা ছুটিতে সরবরাহ সংকটে দামের ঊর্ধ্বগতি কিছুটা কমতে শুরু করেছে বলে জানান ব্যবসায়ীরা। গেল 2 দিনের তুলনায় কমেছে পেঁয়াজ, রসুন ও আদার দাম। গত 2-3 দিন আমদানি কম হতে বাজার বেশি ছিল, গতকাল 60 টাকা পর্যন্ত ছিল। আজকে হঠাৎ করে আমদানি বেড়ে যাওয়াতে বাজার 60 টাকার পেঁয়াজ আজকে 50 টাকা হয়ে গেছে। বাজার একটু কমের দিকে, কম হলেও মালের আমদানি হচ্ছে প্রচুর। তবে এক সপ্তাহের ব্যবধানে চিনির দাম কেজিতে 5 টাকা বেড়েছে। ভোজ্য তেলের দামও গেল বছরের তুলনায় ঊর্ধ্বগতি। এদিকে আমদানি বাড়ায় 2 দিন ধরে ছোলা, খেসারি সহ বিভিন্ন ডালের দাম কেজিতে 2-1 টাকা কম বলে দাবি ব্যবসায়ীদের। চিনি 97 টাকা পাইকারি, আর সয়াবিন তেল আপনার 5 লিটারই 950 টাকা, 1 লিটারই 192-93 টাকা। ছোলা হচ্ছে যে 75-76 টাকা থেকে 85-86 টাকা এভাবে আছে। বর্তমান খাতুনগঞ্জের ব্যবসাটা জমজমাট চলতেছে, আশা করে রমজানের 1 সপ্তাহ পর্যন্ত জমজমাট থাকবে। এছাড়া আমদানি হওয়া ভোগ্যপণ্য অগ্রাধিকার দিয়ে খালাস করছে চট্টগ্রাম বন্দর। পর্যাপ্ত আমদানি থাকায় রমজান জুড়ে নিত্যপণ্যের সরবরাহের কোনো ঘাটতি থাকবে না বলে বলছেন ব্যবসায়ীরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বরাদ্দ 264 কোটি 28 লাখ টাকা, অথচ ব্যয় হয়েছে 385 কোটি 80 লাখ টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবি বাস্তবায়নে 146% খরচ করে এমন অগ্রগতি দেখিয়েছে খাদ্য মন্ত্রণালয়। যদিও 10% অর্থ ব্যয় করতে পারেনি পরিবেশ সহ 8 মন্ত্রণালয় বিভাগ। আইএমইডির প্রতিবেদন বলছে চলতি অর্থবছরের জানুয়ারি পর্যন্ত 7 মাসে টাকার অঙ্কে এডিবি বাস্তবায়ন দাঁড়িয়েছে 22% নিচে, যা 9 বছরের মধ্যে সর্বনিম্ন। অপচয় কমাতে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বরাদ্দ কমিয়ে অর্থ বছর শুরুর 7 মাস পর দেখা যাচ্ছে কমছে প্রকল্প বাস্তবায়নের গতিও। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডির মাসিক প্রতিবেদন জানুয়ারি পর্যন্ত গেল 7 মাসে ব্যয় হয়েছে 50,556 কোটি 29 লাখ টাকা, যা এডিপিতে বরাদ্দের 21.18%। 9 বছরের মধ্যে এই হার সর্বনিম্ন। এই সময় বরাদ্দ পাওয়া অর্থের 10% ব্যয় করতে পারেনি এমন মন্ত্রণালয় বিভাগ রয়েছে 8টি, আর 20% অর্থ ব্যয় করতে পারেনি 11টি মন্ত্রণালয় বিভাগ। মোটের ওপর এডিপি বাস্তবায়নে যখন এমন বেহাল দশা, তখন অবশ্য বরাদ্দের 146% ব্যয় করে তাক লাগিয়েছে খাদ্য মন্ত্রণালয়। বরাদ্দের 74.66% ব্যয় করে দ্বিতীয় অবস্থানে রয়েছে আইএমইডি, তৃতীয় অবস্থানে মন্ত্রিপরিষদ বিভাগ, চতুর্থ পররাষ্ট্র মন্ত্রণালয়, আর পঞ্চম স্থানে রয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। গেল 7 মাসে সবচেয়ে পিছিয়ে সংসদ বিষয়ক সচিবালয়, ব্যয় হয়নি বরাদ্দের 1 টাকাও। এছাড়া স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ 2.98%, জননিরাপত্তা বিভাগ 3.14% এবং সুরক্ষা সেবা বিভাগ ব্যয় করেছে 3.79%। অর্থ বছরের শেষ দিকে এসে প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে তাড়াহুড়া করে অর্থ খরচ করা হয় এবং আলটিমেটলি কোয়ালিটিটা ভালো থাকে না এবং বারবার আসলে যে অবকাঠামোগুলো নষ্ট হয় প্রতি বছর এবং এই নতুন নতুন করে অর্থ খরচ করতে হয়। তো সব মিলে আমি মনে করি যে এই 4 মাসের মতো সময়ে আসলে এই যে নতুন সরকারের পক্ষে আসলে এই এতগুলো প্রকল্প বাস্তবায়ন করা এবং সেটার গুণগত মান বজায় রাখাটা খুবই কঠিন হবে এবং একই সঙ্গে
যদি কিছুটা কমও অর্থ খরচ করতে হয় সেটাও ভালো, কিন্তু গুণগত মানের ক্ষেত্রে কোনো রকম ছাড় দেওয়া যাবে না। রাজনৈতিক সরকারের কাছে একটা প্রত্যাশা যে বিদেশি ঋণ নিয়ে যে প্রকল্পগুলো হাতে নেওয়া হবে সেই প্রকল্পগুলো থেকে এক্সপেক্টেড রিটার্ন আসে, এবং বিদেশি ঋণ নিয়ে যে প্রকল্পগুলো নেওয়া হবে সেই প্রকল্পগুলো যেন জনবান্ধব প্রকল্প হয়। চলতি অর্থ বছরে 1198টি প্রকল্প বাস্তবায়নে এডিপিতে বরাদ্দ দেওয়া হয়েছে 2,38,695 কোটি টাকা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। দেশের বাইরের খবর, পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরানের আলোচনার ইতিবাচক অগ্রগতি হয়েছে। জেনেভায় পরোক্ষ বৈঠক শেষে দুই পক্ষ পরমাণু চুক্তির মূল নীতিগুলোর বিষয়ে একটি সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাবি করেছেন, পারমাণবিক আলোচনার আড়ালে ইরানের ক্ষমতাকে শূন্যে নামিয়ে আনার ধূর্ত পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। ইরানে সরকার উৎখাতের মার্কিন পরিকল্পনা সফল হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালালে ইরানকে সহযোগিতার ঘোষণা দিয়েছে আফগানিস্তান তালেবান। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে সবার আগে সংবাদ মাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। বর্তমান সরকার এ বিষয়ে কোনো ছাড় দেবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর এই মন্তব্য করেন নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সবাই মিলে যাতে আমাদের এই দেশটিকে নতুনভাবে গড়ে তুলতে পারি, একটি শান্তিপূর্ণ একটি মানবিক বাংলাদেশ গড়তে পারি। আমাদের যে নির্বাচনী ইশতেহার রয়েছে এবং সেখানে স্পষ্ট বলা হয়েছে যে সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের মতামত এবং তারা স্বাধীনভাবে তাদের বাক প্রকাশ করতে পারবে। সো আমরা গণমাধ্যমের সর্বোত্তম স্বাধীনতা প্রত্যয় আপনাদেরকে দিচ্ছি। পাশাপাশি আপনি ইতিমধ্যে জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে নিয়ে যখন কিছুদিন আগে আপনারা দেখেছেন যে একটি ব্যঙ্গ করেছিল এবং তিনি সেই ব্যঙ্গকে তিনি নিজে পোস্ট দিয়ে সেটিকে সমর্থন জানিয়েছেন। তার মানে আমরা চাই যে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এবং স্বাধীনভাবে আপনারা সকল মতামত আপনারা প্রকাশ করতে পারবেন, এবং সেটার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা সবসময় থাকবে। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা, মন্ত্রীদের নিয়ে জিয়াউর রহমান ও বেগম জিয়ার সমাধিতেও শ্রদ্ধা। দুর্নীতিমুক্ত সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার সচিবালয়ে তারেক রহমান, কিছুক্ষণ পর নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। নিজ দপ্তরে মন্ত্রী প্রতিমন্ত্রীরা জন আকাঙ্ক্ষা পূরণের অঙ্গীকার। এবং জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সোচ্চার থাকবে জামাত, জানালেন ডক্টর শফিকুর রহমান। বললেন, সবাই উদ্যোগী হলে পরিচ্ছন্ন দেশ গড়া সম্ভব। এই ছিল দুপুরের সময়ে। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।